মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিয়ন্ড টাইমলাইন প্রেজেন্টস কুমার ইজ হিয়ার। আমাদের আজকের নিবেদন কুমার ইজ হিয়ার সিরিজ থেকে মোহনপুর পর্ব 2। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তৈরি করা আপনাদের জন্য স্পেশাল, যার মধ্যে নানা ধরনের ভৌতিক ও ডিটেকটিভ গল্পের সমন্বয়ে তৈরি করা কুমার ইজ হিয়ার। আশা করব আপনারা সংস্কার মুক্ত হয়ে গল্পটাকে স্বচ্ছ মনে এবং আনন্দ সহকারে উপভোগ করবেন। শুরু হতে চলেছে মোহনপুর পর্ব 2। পরের দিন সন্ধ্যা 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহার্যের আয়োজন করেছিলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি ও ছানার পায়েস প্রভৃতি। লীলা নিজের হাতে সারাদিন ধরে এইসব রেঁধেছে, যদিও এখনো সে জানে না সে অতিথি আসবে তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কি। আনন্দও তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভিতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করছে। আনন্দবাবু, আপনার মুখ আজ শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্ন উড়িয়ে দিয়েছে এই বলে। শরীরটা আজ তেমন একটা ভালো নেই। বাজলো 8টা। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজা মহেন্দ্রনারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর বুকের কাছটা ধকধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজের আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। মহারাজ আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভিতর থেকেই, যদিও এমন চিত্তা হাস্যকর। তবু এই কথাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু বিস্মিত হলো না আনন্দ। সে এইটাই আশা করেছিল। মহেন্দ্রনারায়ণ দরজার কাছ থেকেই বলল, আমার হাতে 8 ঘন্টার বেশি সময় নেই। তোমার ভ্রাতুষ্পুত্রী কোথায়? চন্দ্রবাবু বলল, দোতলায়। তবে দোতলায় চলো। মনে রেখো, কাঁটায় কাঁটায় 8:30টার সময় আমাকে এখান থেকে যেতে হবে। ভালো করে মহেন্দ্রনারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন শিউরে উঠলেন। আনন্দের 2 চক্ষু হলো বিস্ফোরিত। মহেন্দ্রনারায়ণ আজ এসেছেন পদস্থ সৈনিকের বেশে, এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার উপর ও নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ। সে যেন উন্মাদ গ্রন্থের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের উপরে, যেন তৈলের সঙ্গে তাদের সম্পর্ক গুজে গেছে বহুকাল। অষ্টাধর কালো কুচকুচে তাদের ঠেলে বাইরে বেরিয়ে বেরিয়ে পড়ছে দুপাশে দুটো সাপদের মতন হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেক দিন আগেকার গলায় দড়ি দেওয়া মরা কোনো দুষ্ট প্রেতাত্মা দেহের ভিতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ, আসুন মহারাজ বাহাদুর, আমরা দোতলাতেই যাই। সসন্দেহে ভারী ভারী পা ফেলে মহেন্দ্রনারায়ণ সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতন, কিংবা যেন কোনো পুতুলবাজির পুতুলকে চালনা করেছে অদৃশ্য রজুর সাহায্যে। উপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্রনারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে উঠল। চন্দ্রবাবু বলল, নীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে 2 হাত জোর করে প্রণাম করল। মহেন্দ্রনারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি মহারাজ বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থাটা করে যাই। খাবার? মহারাজ বাহাদুর, আপনাকে খাবার শক্তি আমার কোথায়? সামান্য আয়োজন। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি, নীলা তো কষ্ট করে রেঁধেছে। বাজে সময় নষ্ট করো না।
পাশের ঘরে চলো। এখন কি আদেশ বলুন। এই নাও 10 লক্ষ টাকার নোট। লীলাকে আমি সঙ্গে নিয়ে মোহনপুরে ফিরে যেতে চাই। বিবাহ না করেই? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মহারাজের রাজ্যের কথা জানি না, কিন্তু এ দেশে অনিয়ম অচল। মহেন্দ্রনারায়ণ সিধে হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরো 1 ফুট। দীপ্ত চোখে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছো। নিজের কথা রাখতে তুমি বাধ্য। কাল আমার সঙ্গে মোহনপুরে যেতে হবে। বুঝলে? 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 সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হলো তাই সমস্ত ইচ্ছা শক্তি যেন বিলুপ্ত হয়ে গেছে। সামান্যের মূর্তি যেন প্রভু, তিনি যেন গোলাম। মাথা নত করে বললেন, যে আজ্ঞে তাই হবে। কাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে ডুলি আসবে। লীলা যেন প্রস্তুত হয়ে থাকে। তার সঙ্গে আর কেউ যেতে পারবে না। এটা আমার আদেশ। তুমি কথা দিয়েছো। এ আদেশ অমান্য করে নিজের বিপদকে ডেকে এনো না। মহেন্দ্রনারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে এবং তারপর বেরিয়ে গেলেন বাড়ির ভিতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ ওই সেই ঘরের মধ্যে এসে ঢুকলেন। লীলা সবাই বলল, ওহ, মহারাজের কি ভয়ঙ্কর চেহারা! ভয়ঙ্কর চেহারা? মাগো, তুমি কি লক্ষ্য করে দেখোনি? মহারাজা যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি। ঠিক যেন ঠিক যেন মরা মানুষের চোখ। আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য এই যেরকম জ্যান্ত মানুষের বুক ওঠানামা করে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। তোমরা ভুল দেখেছ। মরা মানুষ কখনো চলে ফিরে কথা কয়? হ্যাঁ, সে কথা সত্যি। কিন্তু আমি যদি একটি রাজ্যও পাই, তাহলেও তোমার মহারাজা বাহাদুরকে আবারও চোখে দেখতে রাজি হব না। আমি বললেও রাজি হবে না। তুমি বললে সব পারি। পারিস তো? হ্যাঁ জ্যাঠামশাই, পারি। তাহলে শুনে রাখ, ওই মহারাজ বাহাদুরের সঙ্গে তোর বিয়ে হবে। আমি কথা দিয়েছি। কাল সকালে 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাওয়ার জন্যে মহারাজের লোকজন আসবে। সঙ্গে আমরা কেউ থাকবো না। তোর বিয়ে হবে মোহনপুরেই। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করলো এই কথাগুলো উচ্চারণ করতে। লীলা চেয়ে রইল বিস্ফারিত চোখে। চন্দ্র আবার বললেন, মহারাজ বাহাদুর তোর জন্যে 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে দিয়ে গিয়েছেন। লীলা কিছু বলল না, কেবল মাথা নত করল। লীলা মোহনপুরে চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিছু ভালো লাগে না। নিজেকে তার অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বয়সী এবং ভয়াবহ রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি। কিছুতেই উচিত হয়নি। না জানি তিনি লীলার চোখে হীন হয়ে পড়েছেন কতখানি, কিন্তু লীলা তো কিছুই জানে না। তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনাথ নিশ্চয়ই মায়াবী। সে যখনই এসেছে তখনই কি মন্ত্রগুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন নিজের সমস্ত নিজস্ব। তার হাতে লীলাকে তিনি তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাত সারেই। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দও যেন মনমরা হয়ে আছে, সেই কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণই থাকে। চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময় সে কার্যক্রমের মধ্যে ডুবে থাকে। ভোলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে একদিনে। প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার বড় ভালো বুঝছে না। কি ব্যাপার? যাবার সময় নীলা বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু 1 মাসও তার একখানা চিঠিও এলো না। এর কারণ কি? হয়তো তার অসুখ করেছে। আমারও সেই ভাবনা হচ্ছে। এখন কি করা উচিত বলো দেখি।
মোহনপুরে নিজে একবার যান না। মহারাজা যদি অসন্তুষ্ট হন, কেন? আমি করি তুচ্ছ পেটো। সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মানে বাধে। তবু আপনার যাওয়া উচিত। এ কথা ঠিক, নীলার প্রতিও তো আমার কর্তব্য আছে। বেশ আনন্দ, কালকে আমি মোহনপুরে যাত্রা করব। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর হচ্ছে একটি ছোট্টখাট্ট শহর। প্রধান রাজপথটি মাঝার আকারের, সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখ বন্দুক ঘাওয়ারে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজা বাহাদুরের সঙ্গে দেখা হবে? ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করুন। তিনি কোথায়? মোহনপুরের শ্মশান, ওই যে এইদিকেই আসছেন। একটি পৌর ভদ্রলোক রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছিলেন। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। ম্যানেজার বললেন, মহাশয়ের কি চাই? একবার মহারাজা বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? কলিকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। কি সূত্রে তার সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু ভেবেছিলেন মহারাজার সঙ্গে তার আসল সম্পর্কের কথা বাইরের কারুর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হতে বলতে হবে। মহারাজ বাহাদুরের সঙ্গে আমার ভাতৃপুত্রের বিবাহ হয়েছে। ম্যানেজার চমকিত চোখে চন্দ্রবাবুর মুখের পানে তাকালেন, বললেন। অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন? অসম্ভব কেন? আমার চেহারা হোমরা চোমরা নয় বলে আমার ভাতৃপুত্রীও কি মহারাজের অযোগ্য? আরে না মশাই, তা নয়। আমি সেজন্য অসম্ভব বলছি না। তবে আমাদের মহারাজা এখনো বিয়ে করেনি। এইবারে চন্দ্রবাবুর বিস্মিত হওয়ার পালা। খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, এত বয়সেও তার বিবাহ হয়নি? আমাকে কি এই কথা বিশ্বাস করতে হবে? মশাই কি বলছেন? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই সবে 23-এ পা দিয়েছে। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ? হ্যাঁ, আমাদের মহারাজার ওই নাম। তবে কি তিনি কলিকাতায় গিয়ে নাম ভারিয়েছিলেন? কলকাতায় কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? মাসখানেক আগে। মশাই কেন জুয়া চোরের পাল্লায় পড়ছেন? আমাদের মহারাজা সবে গেল সপ্তাহে বিলাত থেকে ফিরছেন। বিলাতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়েছে। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞাসা করলেন, এখানে মহারাজ মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? একালে নেই, সেকালে ছিলেন। মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্র সেইখানে দাঁড়িয়ে রইলেন মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতন। তারপর তার মাথার ভিতর দিয়ে খেলে গেল আর এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে? আপনি কি সন্দেহ ভঞ্জন করতে চান? বেশ আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা, রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরাতন মূর্তিচিত্র। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্র নারায়ণ। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে। তার দেহ আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এসব কথা চন্দ্রবাবুর কর্ণে প্রবেশ করছিল না। প্রায় বাহক জ্ঞানহীন হয়েছিলেন। তিনি চিন্তাকৃত মহেন্দ্রনারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলঙ্ক নেত্রে। এই তো লীলার স্বামী মহেন্দ্রনারায়ণ। তবে কি তিনি দেখছেন এক অপার্থিব মৃত মুখ? আর এ মুখে হচ্ছে জীবন্ত মানুষের আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখ এক। চন্দ্রবাবু মনে হলো ছবির মহেন্দ্রনারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, ও মশাই, সারা দেন না কেন? এখন আপনার সন্দেহ মিলল? কি বলছেন? হ্যাঁ, এই 1 মাস আগেই মূর্তি আমার বাড়িতে গিয়েছিল। আরে পাগলের মতো প্রলাপ করবেন না তো। পাগল এখন হয়নি, এই বাড়ি হব। বলতে বলতে তিনি অবশ হয়ে বসে পড়লেন গৃহতলে।
রাত ৯টার সময়ে চন্দ্রবাবু শেষ আহার করতেন। সেদিনও আনন্দের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলিকাতায় ফিরছিলেন, তার মুখ থেকে সব শুনেছে আনন্দ। দুজনেরই মনের অবস্থা ভালো নয়, কথা নেই কারোর মুখেই। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার কড়া জোড়া, তারপর হলো দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা কেন দরজা খুলে দিলে? এই এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির উপরে লঘুপদের দ্রুত শব্দ শোনা গেল। তারপরেই ছুটে ঘরের ভিতরে এসে ঢুকলো লীলা। কিন্তু কি মূর্তি, কি বেশ! এলোমেলো এলানো চুল, যেন তেল জলের সঙ্গে বহুকালের সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চলেছে। গাল দুটো গেছে ভিতরে বসে এবং থরথর করে কাঁপছে সারা গা। ধুলো কাদা মাখা, পরনের কাপড় পাট নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেখানে হচ্ছে সেই কাপড় যা পরে সে গিয়েছিল মোহনপুর। মাটির উপরে ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল, 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 জল! নয়তো নয়তো এক্ষুনি বুক ফেটে যাবে। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢকঢক করে ৩ গ্লাস জল খেয়ে ফেলল, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষ্ণা। আবার সে চেঁচিয়ে উঠল, খাবার, খাবার! নয়তো নয়তো এক্ষুনি আমি মরে যাব। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিল। সে ২ হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেলল, কিন্তু মিটল না তার দারুণ ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দের খাবারের পাত্রগুলো টেনে দিয়ে আবার ২ হাতে খেতে আরম্ভ করলো, যেন তার দুর্ভিক্ষের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধ এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন। পানাহার শেষ করেই সে ভীতস্বরে বলে উঠল, সব কথা পরে হবে। যদি আমাকে বাঁচাতে চাও, শিগগির শিগগির একজন ভালো রোজা ডেকে আনো। একটুও দেরি করো না, একটুও না, একটুও না। আনন্দ রোজা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত রোজার বাড়ি ছিল। মিনতি করা কণ্ঠে লীলা বলল, জ্যাঠামশাই, তোমার দুটি পায়ে পড়ি, এই ঘরে আমাকে একলা ফেলে যেও না। যাব না মা, যাব না। আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছেই থাকো। একলা হলেই আমি আবার মরবো। তোর কথার মানে বুঝতে পারছি না। আগেই বলেছি, এ ঘরের মাঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভিতরটা। সেই দিকে তাকিয়ে আতঙ্কে উঠে লীলা অতি আত্মস্বস্বরে আবার চিৎকার করে উঠল, ও গো, সে এসেছে, সে এসেছে, কে এসেছে রে? সে 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 তার তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু সে আছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তুমি কি পচা মরার গন্ধ, দুর্গন্ধ পাচ্ছ না? ওই, পাচ্ছি না তো। কিন্তু কিন্তু আমি পাচ্ছি, হ্যাঁ, আমি পাচ্ছি। আমাকে সে ঠকাতে পারবে না, সে ঠকাতে পারবে না। তুই কার কথা বলছিস? সে আমাকে আবার নিয়ে যেতে এসেছে। সে সে এসেছে। কোথায় সে? আঙুল দিয়ে পাশের ঘর দিয়ে কাঁদন ভরা গলায় লীলা বলল, ও ওইখানে সে দাঁড়িয়ে আছে। আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও ও ওই পাশের ঘরের দিকে স্তব্ধ চোখে তাকালো চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে সুদীর্ঘ ছায়ার মতো কি একটা দেখা যাচ্ছে বলেই তো বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তার চোখের ভ্রম। উপর থেকে সমুজ্জ্বল আলোর আধার ঝুলছে, ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, খালি ঘর। বলল, তুই ভুল দেখেছিস নীলা, ও ঘরে কেউ নেই। ২ বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বলল, আছে, আছে, আছে! আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে আবার নিয়ে যাবে, আবার নিয়ে যাবে। তুমি যদি একবার আমাকে ছেড়ে যাও, ও আমাকে আবার নিয়ে যাবে। এমন সময়ে রোজাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজা ভিতরে এসেই বলল, আমি এই ঘরে কোনো দুষ্ট আত্মাকে অনুভব করছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, দুষ্ট আত্মা, পিশাচ, পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেও তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর ওপর অত্যাচার করে বেড়ায়। ভীষণ পিশাচ। আমাকে আগে এই ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভয়ে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু সন্দেহ করবার মতন কোনো কিছুই দেখতে পেল না।
অথচ এইটুকু অনুভব করতে পারলো ঘরের ভিতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানক অস্তিত্ব আছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নিতিয়ে পড়ছে, কিন্তু সেই অবস্থাতেই রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এইবারে সেই দুই চক্ষু দেওয়ালে ঠেসান দিয়ে এলিয়ে পড়ল। রোজা মাটির উপরে আসন পিড়ি বসে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। মুহূর্তেই ঘরের ভিতরে এসে ঢুকলো একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গেই ছাদ থেকে বিলম্বিত আলোটা হলো নিবাপিত। রোজা চিৎকার করে বলল, আলো, আলো, শিগগিরই আর একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক দীপ্ত চক্ষু। এক্ষুনি সর্বনাশের সম্ভাবনা। শিগগির আলো, আলো, আলো। চন্দ্রবাবু আত্মহারার মতন এক লাফে দাঁড়িয়ে উঠে টেবিলের উপর থেকে আলোটা তুলে ওই ঘরের দিকে ছুটলো। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বলল, জ্যাঠামশাই, জ্যাঠামশাই যাবেন না, যাবেন না, আমাকে আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই। আমি তো সামনেই আছি মা। আলোটা ও ঘরে রেখেই আবার তোর পাশে এসে বসবো। বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের উপরে বসিয়ে দিয়ে আবার এই ঘরে ফিরে আসবেন। এমন সময়ে আচম্বিত মাঝের দরজাটা বন্ধ হয়ে গেল। সশব্দে পর মুহূর্তেই লীলার কণ্ঠে জাগলো পরিত্রায়ী চিৎকার পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতন মাঝের দরজার উপরে ঝাঁপিয়ে পড়ল। আনন্দ ও রোজা যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যেই লীলার বিস্ময় চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরো বেড়ে উঠল। কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লা দুখানা এক চুলো ফাঁক করতে পারল না। তারপরেই একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকে একটা দরজা খোলার শব্দ হলো এবং তারপরেই অকস্মাৎ খুলে গেল মাঝের ঘরের বন্ধ দরজা। যারা প্রাণপণে দরজা ঠেলছিল তারা সকলেই ঠেল সামলাতে না পেরে খোলা দরজার ভিতর দিয়ে ঘরের মেঝের উপরে পড়ে গেল হুমড়ি খেয়ে। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাবার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন উঠেছিল প্রতিপদের চাঁদ। চারিদিক করছে ধপধপ। বারান্দার তলাতেই একটি ছোট রাস্তা, তারপরেই একটা পুষ্করিণী এবং তার ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুষ্করিণী খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ খেয়ে অতল তলিয়ে গিয়েছে। তারপর কেটে গিয়েছে 12 বছরের, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখো না, ধরতে গেলে 12 বছরের মধ্যেই সমস্ত পৃথিবীতে রক্ত সাগরের ঢেউ খেলার জন্য ধূমকেতুর মতন হিটলারের আবির্ভাব ও অন্তর্ধান। 12 বছর পরে লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমন ভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকে, নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দকেই, এবং আনন্দ এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে, এমন সময় একটি ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। আগন্তুক বললেন, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর, মোহনপুর। স্মৃতিবীণার একটি পুরাতন তার নূতন করে বেজে উঠল অনেকদিন পর। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞাসা করলো, আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্যে আপনি কি মোহনপুরে আসতে পারবেন? তা আসলে পারিশ্রমিক যা চাইবেন তাই পাবেন। আনন্দ সম্মতি জানালেন। বেশ বেশ, তাহলে কবে যেতে পারেন? আগামী রবিবার। যথাসময়ে আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হলো। বৈঠকখানায় বসেছিলেন মহারাজা বাহাদুর, অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের উপরে। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত নেত্রে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখেই নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মহারাজা বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন। কেন বলুন দেখি? আনন্দ তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাসার দিকে ফিরে আসছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখবার কিছুই নেই, বন, মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, খণ্ড চাঁদ।
অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজর চলে না। তার উপরে আনন্দ যেখানে দিয়ে আসছিল সেখানে পথের দুই ধারে দাঁড়িয়ে আছে বড় বড় গাছ। অন্ধকার করা আরো অন্ধকার, তফাতে দেখা যাচ্ছে একটা আলো। খানিক এগিয়ে আনন্দ দেখলো আলো হাতে করে দাঁড়িয়ে আছে একটি মূর্তি। আরো এগিয়ে বুঝতে পারলো মূর্তিটি স্ত্রী লোকের। কাছে এসে দেখলো লীলার মূর্তি। নিজের চোখে আনন্দ বিশ্বাস করতে পারলো না, চমকিত হয়ে দাঁড়িয়ে রইল। দুই চক্ষু বিস্ফোরিত। লীলা নীরবে হাসলো, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বলল, লীলা। অষ্টাধরে তর্জনী রেখে লীলা কথা কইতে মানা করলো আনন্দকে। তারপর ইশারা করে বলল আনন্দকে তার সঙ্গে যেতে। তারপর সে অগ্রসর হলো। লীলার পেছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করলো আজও সে পড়ে আছে সেই কাপড়খানাই যা পরে যাত্রা করেছিল মোহনপুরের জন্য। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতার শব্দও হচ্ছে না। মরে গিয়েছে পৃথিবী। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলকল রোল শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভিতরে গিয়ে ঢুকলো। একখানা মস্ত ঘর, তারই মধ্যে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে একটা প্রকাণ্ড পালঙ্ক, চারিধার তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড় টেনে তুলল। খাটের উপর একেবারে সিধে হয়ে বসে আছে মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের বিভীষণ মূর্তি। বিকট চিৎকার করে আনন্দ মূর্ছিত হয়ে পড়ল। পরদিন প্রভাতে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার মূর্ছা ভাঙেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন। আজ শুনছিলেন মোহনপুর পর্ব 2। রচনায় মিস্টার কুমার, চন্দ্রমোহনের ভূমিকায় সুব্রত, মহেন্দ্র নারায়ণের ভূমিকায় দ্বিতীয় মীর, শঙ্কর ও দ্বিতীয় পাঠকের চরিত্রে উপাচার্য, লীলার চরিত্রে পূর্বিতা, আনন্দমোহনের ভূমিকায় দেব, সিপাহী চরিত্রে মুস্তাক, ম্যানেজারের ভূমিকায় অমিত, রোজার ভূমিকায় দ্বিতীয় মীর, সেক্রেটারি চরিত্রে প্রত্যুষ, নরেন্দ্র নারায়ণের চরিত্রে রাজদীপ, গল্পের সূত্রধর এবং গল্পের চিত্র গঠনে উপাচার্য, সঙ্গীত ও ধ্বনিক পরিকল্পনায় ইউটিউব লাইব্রেরি।